আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তুমি ছিলে মায়াবতী গল্পের 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। জাহিদ বলল, ঘুমাচ্ছে হয়তো। দিগন্ত বলল, তুমি ভালো করে চেক করে দেখো তো ঘুমাচ্ছে নাকি পটল তুলেছে। জাহিদ বলল, কি আবল তাবল বকছিস? দিগন্ত বলল, আরে মামা সত্যি মামির পেট ওঠানামা করছে না। জাহিদ বলল, পেট ওঠানামা করবে মানে কি? দিগন্ত বলল, মানুষ শ্বাস নিলে পেট ওঠানামা করে। কেন, তুমি সেটা জানো না? জাহিদ এবার ভয় পেয়ে গেল। জাহিদ তিশার কাছে গিয়ে নাকের কাছে হাত নিয়ে দেখলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। জাহিদের এমন কাণ্ড দেখে তিশা হকচকিয়ে উঠল। শরীর ক্লান্ত লাগার কারণে একটু ঘুমিয়ে পড়ছিল তিশা। তিশা বলল, সমস্যা কি আপনার? শরীরে হাত দিচ্ছেন কেন? জাহিদ থতমত খেয়ে পড়ল। দিগন্ত বলল, তুমি নাকি মারা গিয়েছো, তোমার পেট ওঠানামা করছে না। দিগন্তের কথা শেষ না হতেই থামিয়ে দিল তিশা আর বলল, রুহুল সাহেবের নাতের নাম রক্ষা করতে হবে, তাই না? জাহিদের মানে কিছুই বুঝতে পারল না। দিগন্ত জাহিদের কানে ফিসফিস করে বলল। দিগন্ত বলল, মামা তুমি কিছু বলছো না কেন? মামি আমায় অপমান করছে তো। জাহিদ বলল, তোর মামির কথা তো আমি বুঝলাম না। দিগন্ত বলল, বুঝবা কেমনে, তুমি তো ফিটার খাও। জাহিদ কিছুক্ষণ চুপ থেকে এরপর দিগন্তকে বলল, একটা কথা বলবো, তুই এতটা পেকেছিস কিভাবে? দিগন্ত বলল, তোমাদের বংশের তো অগালে পাকানোর জিন আছে। জাহিদ বলল, তুই কি আমাদের বংশের? আর আমি তো তোর মতো এতটা পাকলাম না। দিগন্ত বলল, আমার আব্বু তো তোমাদের বংশের। আর বিষয়টা হচ্ছে, নানার শরীরে যে জিন ছিল সেটা পরবর্তী বংশধর অর্থাৎ তোমাদের শরীরে প্রকাশ পায়নি, কারণ জিনটা খুবই শক্তিশালী ছিল। তোমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার প্রজন্ম সেই শক্তিশালী জিনটা পেতে পারে। যেমন আমার আব্বুর শরীর থেকে আমার শরীরে এসেছে, তেমন তোমার শরীর থেকে তোমার ছেলে মেয়ের শরীরে যাবে, আর তোমার ছেলে মেয়ে পাকনা হবে। দিগন্তের কথা মনোযোগ দিয়ে শুনছে তিশা। এইটুকু ছেলে পুরাই জিন বিশেষজ্ঞ। জাহিদ হা করে তাকিয়ে আছে আর বলল, তুই এত কিছু জানলি কি করে? দিগন্ত বলল, আমার আব্বু সবসময় আমাকে পাকনা বলে, আর পাকনা হওয়ার কারণ নাকি এটা। ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে এটা বলে এসেছে, তাই আমার মুখস্থ হয়ে গিয়েছে। জাহিদ হতাশ হয়ে বলল, বাপ তুই এবার চুপ কর, তোর কথা শুনলে আমি মাঝে মধ্যে ছোটোখাটো হার্ট স্ট্রোক করি। তুই রুহুল চেয়ারম্যানকেও ওভার ক্রস করে ফেলেছিস। দিগন্ত বলল, নানা বলেছে মরার আগে চেয়ারম্যান পদটা আমাকেই দিয়ে যাবে। দিগন্তর কথা শুনে তিশা ভাবছে, এদের পরিবারটা ছোটোখাটো একটা পাগলাগারদ বলা যেতে পারে। তিশার বুঝতে বাকি রইল না এই ছেলে ওকে চালিয়ে মারবে। তিশা বলল, দয়া করে আমার চোখটা একটু খুলে দেন। দিগন্ত তিশার কথা শুনে হাসতে হাসতে জাহিদের গায়ে লুটিয়ে পড়ল। এই বিচ্ছুটা আবার হাসছে কেন? তিশা ভেবে পাচ্ছে না। জাহিদ বলল, কিরে তুই হাসছিস কেন? আমাকেও বল, আমিও সাথে হাসি। দিগন্ত বলল, মামি তার চোখ খুলে দিতে বলে। চোখের বাঁধন না বলে চোখ খুলে দিতে বলছে। তিশা হতাশ হয়ে পড়ল, আর কিছু বলতে পারছে না সে, আর কিছু বলারও নেই। জাহিদ বলল, আর একটু অপেক্ষা করো, এরপর চোখ খুলে দিব। তিশা রাগান্বিত কণ্ঠে বলল, কি ভেবেছেন আপনি আমাকে চোখ বেঁধে নিয়ে যাবেন আর আমি ভালোবেসে আপনার গলায় ঝুলে যাব? এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়েন। জাহিদ বলল, আমাদের বংশে এটাই ধারাবাহিকভাবে চলে এসেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তিশা তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, সে দেখা যাবে। দিগন্ত বলল, মামা তুমি মামির চোখের বাঁধন খুলে দাও। জাহিদ বলল, তোর কাছ থেকে এমন একটা বোকার মতো কথা আশা করিনি। দিগন্ত বলল, ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। বরাবরের মতো এবারও জাহিদ ভেবাচাকা খেয়ে গেল। ব্রুকোসকে জাহিদ বলল, ভালোবাসা নিয়েও দেখছি গবেষণা করে ফেলেছিস। দিগন্ত বলল, আব্বু যদি আম্মুর কাজে সাহায্য না করে তখন আম্মু বলে ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়, আমি সেখান থেকেই শিখেছি। জাহিদের বোন তারিন জাহিদের দোলাভাই মানে সাজিদকে পছন্দ করে। সাজিদ তারিনকে দু চোখে দেখতে পারত না। নিজেদের মেয়ে ভালোবাসার সুখের কাতর হয়ে গেলে রুহুল সাহেব জোর করে সাজিদের সাথে তারিনকে বিয়ে করিয়ে দেয়। ছেলে মেয়ের ভালোবাসার বিষয়ে যথেষ্ট সচেতন রুহুল সাহেব। তারিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে সাজিদ। শ্বশুর ক্ষমতাশালী মানুষ, তাই সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেই সাজিদ। জাহিদের কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছে তিশা। দিগন্ত জাহিদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিঞ্চিত লজ্জাও পেল না জাহিদ। দিগন্ত বলল, মামা লজ্জা পেও না, চালিয়ে যাও। জাহিদ দিগন্তর কান টেনে বলল, বাপ এবার আল্লাহর রাস্তায় মাফ কর। দিগন্ত বলল, মামা আমি যে তোমার ভাগ্নে, এটা যেন ভাইরাল না হয়, খবরদার। জাহিদ বলল, কেন কেন? দিগন্ত বলল, আমার বাপ তো আর তোমাদের মতো ক্ষমতাবান না যে এইভাবে জোর করে মেয়ে তুলে এনে দিবে। আমার সারা জীবনে বিয়ে না করে কাটাতে হবে। এরপর তাদের গাড়ি একটা বাড়ির গেটের সামনে এসে থামলো। বিশাল বিলাসবহুল বাড়ি, আশেপাশে ছোটখাটো পাহাড়, গেট হতে দরজা পর্যন্ত রং বেরঙের ফুল। বাড়িটা সৌন্দর্যে ঘেরা।
আশ্চর্যের বিষয় হলো আশেপাশে ঘরবাড়ি কিংবা লোকালয় বলতে কিছুই নেই। তিশা ভেবে পায় না এটা কোন জায়গা। এরকমটা তিশা এই প্রথম দেখল। নেই কোনো কোলাহল, স্নিগ্ধ শীতল বাতাস, শান্ত পরিবেশ, বাতাসের সনসন শব্দ, বাতাসের সাথে ভেসে আসছে ফুলের ঘ্রাণ। জাহিদ একটু দাঁড়িয়ে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দিগন্ত ভালোভাবে ফুলগুলো পর্যবেক্ষণ করছে। এরকম নির্জন জায়গায় এমন বাড়িটা খুব সুন্দর, তাই না তিশা? জাহিদের কথায় সাই দিতে পারল না তিশা। বাড়িটা আসলে অনেক সুন্দর, কিন্তু জাহিদের কথার সাথে সাই দিতে ইচ্ছে করছে না তিশার। প্রায় ঘন্টাখানেক পর তিশার চোখ খুলে দিল। মাথাটা ঝিমঝিম করছে তিশার, চোখে আবসা অন্ধকার দেখছে। তিশা কয়েক মুহূর্ত জাহিদের দিকে তাকিয়ে থেকে বলল, এইভাবে চোখ বেঁধে আমাকে নিয়ে আসাটা কি খুব বেশি জরুরি ছিল? জাহিদ বলল, কোনটা কি ছিল আমি জানি না, কিন্তু তোমাকে পাওয়া আমার জন্মান্তরের পাওয়া ছিল। তিশা বলল, নিজের চাওয়াকে প্রাধান্য দিলেন, কিন্তু যাকে চাইলেন তার কথা ভাবলেন না। জাহিদ বলল, তিশা একটু কথা কম বলো। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেটাও তোমার চাওয়া ছিল না, তোমার পরিবারের চাওয়া ছিল। তিশা বলল, আমার আর আমার পরিবারের চাওয়া একই। জাহিদ বলল, তোমাদের চাওয়ার মূল্য আছে আর আমার চাওয়ার মূল্য নেই। কত বছর ধরে তোমার পিছু পিছু করেছি, তুমিই বলো। আমি কি কখনো তোমার সাথে এমন কিছু করেছি যাতে তোমার সম্মান নষ্ট হয়, নাকি তোমায় রাস্তাঘাটে ডিস্টার্ব করেছি? তবুও আমায় ঘৃণা করার কারণ কি? তিশার চোখ বারান্দায় রাখা সন্ধ্যামণি ফুলের টবের দিকে। দিগন্ত বলল, মামা অনেক হয়েছে, মামিকে এখন তার মতো থাকতে দাও তো। নানাভাই বলেছে ওনাকে কোনো প্রকার ডিস্টার্ব না করতে, এইখানে ওনাকে ওনার মতো থাকতে দাও। জাহিদ দিগন্তর কান টেনে বলল, তোর মামিকে আমি আবার কখন ডিস্টার্ব করলাম? হঠাৎ অস্থির হয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তিশা বলল, বাবা মা আমার জন্য খুব টেনশন করছে। জাহিদ বলল, তোমার বাবা মায়ের টেনশন আমি দূর করে দিব। তিশা বলল, কিভাবে দূর করে দিবেন শুনি? আর আমার ফোনটা কেন নিয়ে গিয়েছে? জাহিদ বলল, তোমার ফোন আমার কাছে হেফাজতে আছে, চলো এখন বাড়ির ভিতরে যাওয়া যাক। তিশা ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকছে। তিশার ভিতরটা দেখে মনে হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদ। কারুকাজ খচিত প্রত্যেকটা জিনিসপত্র, বারান্দায় ফুল ভরা টব রাখা আছে। দিগন্ত জাহিদের কানে কানে ফিসফিস করে বলল, মামা এই বাড়িটা কাদের? তিশা কথাটা শুনতে পেয়ে হরিণের কানের নেই কান দুটো খাড়া করে রাখলো, জাহিদের কাছ থেকে উত্তর শোনার কৌতূহল নিয়ে। জাহিদ বলল, জানি না, আব্বা জানে। দিগন্ত বলল, এটা কোন জায়গা মামা? জাহিদ বলল, এটা সিক্রেট। তিশা কথা শোনার জন্য কান দুটো খাড়া করে রেখেছে। বিষয়টি বুঝতে বাকি রইল না জাহিদের। বাসার ভিতরটা ঘুরে ঘুরে দেখছে তিনজন। সবকিছু একদম পরিপাটি, দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে। অবশ্য বাড়িটা যার, নিঃসন্দেহে লোকটা খুব শৌখিন। জাহিদ তিশাকে উদ্দেশ্য করে ডান পাশের রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম। জাহিদ ড্রয়ারের ভিতর থেকে চাবিটা নিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা দেখে মনে হচ্ছে কোনো রাজ সিংহাসন। দিগন্ত হেসে বলল, তুমি যাতে পালিয়ে না যেতে পারো তাই এত মজবুত দরজা। জাহিদ বলল, ভিতরে প্রবেশ করুন মহারানী। তিশা কোনো কথা না বলে ভিতরে প্রবেশ করলো। চামকালো ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাজানো রুমটা। রুমের ঠিক মাঝখানে একটা খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল আর একটা আলমারি। তিশা ভালো করে চোখ দিয়ে দেখলো পুরো দেয়ালে কারুকার্য করা মণ্ডিত জিনিসপত্র, যা রুমের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দিগন্ত পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। তিশা খাটের ওপর বসে রইল। জাহিদের সামনে থাকতে ওর বেশি অস্বস্তিকর লাগছে। জাহিদ বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, বিপদে পড়বে। বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ি মানুষের হাতে পড়ো না ভুলেও, ওরা আমার থেকেও খারাপ। আর চাবিটা আমার কাছেই থাকুক, বাইরে থেকে তালা দিয়ে রাখি। আমি আর দিগন্ত পাশের রুমেই থাকবো। তোমার কিছু দরকার পড়লে আমাকে জানালা দিয়ে ডাক দিও। তিশা ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এমন ভাব নিচ্ছে যেন জাহিদের কোনো কথাই শুনছে না। জাহিদ চেয়ার থেকে উঠে গিয়ে তিশার পাশে গিয়ে বসলো। জাহিদ বলল, ওই যে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নিও। তিশা বলল, ফ্রেশ হয়ে নিয়ে কি পরবো? জাহিদ বলল, ড্রয়ারে শাড়ি আছে, আর তোমাকে শাড়িতে খুব মানায়। একবার বসন্ত বরণে একটি হলুদ শাড়ি পরেছিলে, একদম পরের মতো লাগছিল তখন তোমায়। তিশা একটু সরে বসলো জাহিদের কাছ থেকে। জাহিদ বলল, শোনো, ভয় পেও না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে স্পর্শও করব না। তিশা মনের ভিতর খুব রেখে বলল, যা ইচ্ছা করতে পারেন। মুখে এটা বললেও কিন্তু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। জাহিদ বলল, আমি জানি তুমি নিরুপায়, চুপ করে আছো তাই, নয়তো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে আমায়। তিশা খাট থেকে উঠে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে উকি দিয়ে বলল, আপনি এখন যান, আমি ফ্রেশ হব। জাহিদ বলল, না গেলে কি করবে? তিশা খিনসুরে শ্বাস ফেলে বলল, আমার কিছুই করার নেই, আমি নিরুপায়। তিশার এমন কথা শুনে জাহিদ রুম থেকে বেরোয় গেল। জাহিদ চলে যাওয়ার পর তিশা দরজার কাছে ধাক্কা দিয়ে দেখলো দরজা খোলা কিনা। সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করবে না তিশা। দরজা লক করা, ঝুঁকিয়ে লাভ নেই। জানালার পাশ থেকে জাহিদের আওয়াজ শুনে হকচকিয়ে গেল তিশা। বুঝতেই পারিনি জাহিদ জানালার কাছে দাঁড়িয়ে থাকবে।
তিশা জাহিদের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে অবাক হয়ে গেল তিশা। ব্রোকোচকে তাকিয়ে বলল, তিশার ব্যবহৃত ফেস ওয়াশ থেকে যাবতীয় সবকিছু এখানে রাখা আছে, কি করে সম্ভব এটা? ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাপড় নিতে। কাপড় না হয় আছে, ব্লাউজ, পেটিকোট, এগুলো কোথায় পাবে সে? তিশা ড্রয়ার খুলে দেখে শাড়ির সাথে বাকি সবকিছুই ওইখানে আছে। তার মানে এভাবে তুলে নিয়ে আসা সব আগে থেকে প্ল্যান করা ছিল। তিশা কালো রঙের একটা শাড়ি নিল। জর্জেট শাড়ি, সিল্কের শাড়ি, জামশেদ শাড়ি, সুতির শাড়ি সব এখানে রাখা আছে। এগুলো পরে কি সব সময় থাকা যায়? তিশা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজছে আর কান্না করছে বাবা মায়ের কথা ভেবে। এখনো গোসল শেষ হয়নি। রুমের ভেতর থেকে জাহিদের কণ্ঠস্বর পেয়ে তিশা হকচকিয়ে গেল। উত্তর দিতে ইচ্ছে করছে না। তিশার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জাহিদ আবারও বলল, কি হলো? অনিচ্ছা থাকা সত্ত্বেও বলল, আসছি। ব্লাউজ একদম তিশার গায়ের মাপের। অবাক হয়ে গেল তিশা। চুলগুলো তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তিশা। জাহিদের সামনে থাকলে যত বেশি অস্বস্তি লাগে তার থেকেও বেশি বিরক্তি লাগে। জাহিদ তিশার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জাহিদ ঠোঁটে দুষ্টুমির হাসি নিয়ে বলল, তোমার চাহনিতে মন ভাঙে বারবার, তোমার মৃদু হাসিতে হারিয়েছি নিজেকে। অস্বস্তি পরিস্থিতিতে পড়ে যায় তিশা। ইচ্ছা করছে রুম থেকে বেরিয়ে যেতে। তিশা বলল, আপনি এখন যান, আমার খুব অস্বস্তি আর বিরক্ত লাগছে। জাহিদ বলল, আমার সামনে তোমার অস্বস্তি আর বিরক্তি কিছুই লাগে না, তোমার আমার সামনে আনইজি লাগে। তিশা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ চেয়ারে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, জাহিদ, আচ্ছা আমায় তোমার এত বিরক্তি লাগার কারণ কি বলো তো? তিশা বলল, কিছু কিছু জিনিস কারণ লাগে না। জাহিদ পায়ের ওপর পা রেখে আরাম করে বসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে। এরপর একটা সিগারেট চালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এই যে আমি সিগারেট খাচ্ছি, তুমি যদি একবার না করো তাহলে আমি আর কখনো এই সিগারেট খাবো না। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসছে তিশার। কি বিশ্রী গন্ধ! এগুলোর ভিতরে মানুষ কি স্বাদ পায় সেটাই বুঝতে পারে না তিশা। পুরো রুমটা সিগারেটের গন্ধে ভরে গিয়েছে। তিশা নাকে কাপড় চাপা দিয়ে রেখেছে। রুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, সিগারেট যদি খেতে হয় তাহলে আপনার রুমে গিয়ে খান, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। জাহিদ বলল, সে কি, এই রুমটা তোমার হয়ে গেল? তিশা আর কোনো কথা না বলে সোজা বারান্দায় চলে গেল। বারান্দাটা রুমের ভিতর থেকে দেখেছিল কিন্তু বুঝতে পারেনি সে বারান্দাটা এত সুন্দর, কত যে ফুল গাছ লাগানো তিশা এগুলোর নামও জানে না। বারান্দায় বসার জন্য চেয়ার আর টেবিল রয়েছে। বারান্দা থেকে নিচে তাকিয়ে চমকে যায় তিশা। বিভিন্ন রকমের ফল গাছ, আপেল, আঙুর, পেঁপে সব আরও অনেক ধরনের ফল গাছ দিয়ে নিচে একটা বাগান আবৃত করা। তিশা অবাক হয়ে গিয়েছে। আপাতত কোনো মন খারাপ নেই। এই পরিবেশ যেমন ভালো করে দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলো পরিচর্যা করে কে? কোনো মালিও তো দেখছে না সে। তিশা ফাটা ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বন্ধ করে। বিশেষ করে এখানকার বাতাসের ফুলের ঘ্রাণ মিশে রয়েছে। তিশার ফুলের রেণু শ্বাসের সাথে নাকের ভিতরে প্রবেশ করলে হাঁপানি হয়, তাই সে কাপড় দিয়ে নাক ঢেকে রাখলো। পিছন দিকে ফিরে তাকালো তিশা। জাহিদ দাঁড়িয়ে রয়েছে। জাহিদের হাতে আধ খাওয়া সিগারেট। সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে বলল, তোমার ইচ্ছা হলে তুমি এইখান থেকে ফল ছিঁড়ে খেতে পারো, কেউ কিছু বলবে না। ফুলও ছিঁড়ে খোপায় পড়তে পারো। তিশা জাহিদের দিকে না তাকিয়ে বাইরের পরিবেশটা উপলব্ধি করছে। আমি একা একাই কথা বলছি, তুমি কিছু বলছো না কেন? দিগন্ত আমাকে ডাকছে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। আর তুমি ভিজা চুল এখনো পেঁচিয়ে রেখেছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। রুমে যাও, ড্রেসিং টেবিলে সব রাখা আছে, আর একটু চোখে কাজল দিও, কেমন? এটা বলে জাহিদ রুম থেকে বের হয়ে গেল। দিগন্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জাহিদকে দেখে একগাল হাসি দিয়ে বলল, মামা, মামি বলছি তোমাকে পাত্তা দিচ্ছে না। দিবে দিবে, আস্তে আস্তেই দিবে। জাহিদ চোখ বড় বড় করে দিগন্তর দিকে তাকিয়ে আছে। দিগন্ত শার্টের কলার ধরে বলল, আর যদি এমন কথা বলিস, তোর মুখ দিয়ে যদি আর কখনো এরকম কথা বের হয় তাহলে পাহাড়ি মানুষের কাছে তোকে বিক্রি করে দিব। সেই টাকা দিয়ে আমি জম চাষ করবো পাহাড়ে। দিগন্ত বলল, আমার থেকে তিশা মামির দাম অনেক বেশি, ওনাকে বিক্রি করলে ব্যবসায় অনেক পুঁজি হবে। জাহিদ দিগন্তের গাল টেনে বলে, তুই তো জানিস তিশা আমার কত আদরের বউ, তোকে কিন্তু কানের নিচে দিব একটা। দিগন্ত বলল, এত আদরের বউ বলেই তো পিছন পিছন এইভাবে নাচাচ্ছে। জাহিদ বলল, হারামজাদা একদম নানার মতো কথা বলে। দিগন্ত বলল, আমার নানা আর তোমার আব্বা, তুমি তো আমার থেকেও এক কাঠি উপরে। দিগন্ত আশেপাশে তাকিয়ে বলল, তবে কি জানো জায়গাটা অনেক সুন্দর। জাহিদ বলল, সুন্দর তাতে কি হয়েছে? দিগন্ত বলল, তুমি তো জানো আব্বু কেমন। আব্বু তোমাদের একদম সহ্য করতে পারে না। আব্বু তো আর আমার জন্য এইভাবে মেয়ে তুলে আনবে না। আর আমি তোমার ভাগ্নে, একথা জানলে কেউ আমাকে মেয়ে দিবে না। তুমি কিন্তু আমার জন্য মেয়ে তুলে এনে এমন একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। জাহিদ দিগন্তের কথার ধরন দেখে হাসি চেপে গাল টেনে বলে, এই তোর বয়স কত রে?
এই বয়সে বিয়ের কথা চিন্তা করিস। বারান্দা থেকে রুমে গিয়ে ড্রেসিং টেবিলে বসলো তিশা। ড্রেসিং টেবিল সব কিছু রাখা আছে। এত নিখুঁত পরিকল্পনা দেখে তিশা হাসছে। চোখে কাজল দেওয়া তিশার খুব পছন্দ, কিন্তু জাহিদ বলেছে তাই এখন সে দিবে না। কপালে ছোট একটা টিপ দিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকাচ্ছে। জাহিদ বলল, বারান্দায় স্নিগ্ধ বাতাসে চুল শুকাতে পারো না? এত সুন্দর বাতাস থাকতে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছ? বারান্দায় চুল খুলে দাঁড়িয়ে থাকলে চুল এমনিতেই বাতাসে শুকাবে, উড়বে, আর পরীর মতো লাগবে তোমায়। তিশা জাহিদের দিকে তাকিয়ে আছে। ছোট একটা নিঃশ্বাস ফেলে আবার চুলগুলো শুকাতে মনোযোগ দিল। জাহিদ তিশার হাত থেকে টান দিয়ে হেয়ার ড্রায়ারটা নিয়ে গেল। তিশা হা করে তাকিয়ে আছে। জাহিদ দাঁত কিরমিরিয়ে বলল, আমার কথা কেউ না শুনলে আমার খুব রাগ হয়। খারাপ আচরণ করতে আমায় বাধ্য করো না প্লিজ। তিশা কিছুটা ঘাবড়ে গিয়ে চুপ করে রইল। জাহিদ চেঁচিয়ে বলল, চোখে কাজল দাও। তিশা কাঁপা কাঁপা হাতে চোখে কাজল দিচ্ছে। জাহিদ বলল, হালকা করে কেন দিলে, কারো করে দাও। তিশার অনিচ্ছা থাকা সত্ত্বেও দিল। জাহিদ ড্রেসিং টেবিল থেকে একজোড়া কালো কুচকুচে কানের দোল নিয়ে বলল, এই ঝুমকাগুলো কানে দাও, আর তোমার গলায় যে গহনাগুলো আছে সেইগুলো যত্ন সহকারে রেখে দাও। তোমার বাবাকে ফেরত দিতে হবে। তিশার চোখ দিয়ে জল গড়াচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জাহিদ বলল, আরে কান্না করো না, কাজল নষ্ট হয়ে যাবে তো। জাহিদ ধমক দিয়ে বলল, কান্না থামাতে বলেছি কিন্তু। তিশার সাথে সাথেই চোখ মুখ মুছে ঠায় দাঁড়িয়ে পড়ল। জাহিদ এক মুষ্টি কাচের চুড়ি নিয়ে তিশার হাতে দিয়ে বলল, এই চুড়িগুলো পরো। তিশা চুড়িগুলো হাতে নিয়ে পড়তে পড়তে বারান্দার দিকে গেল। জাহিদও তিশার পিছে পিছে গেল। তিশা চুলগুলো ছেড়ে বারান্দার দিকে দাঁড়িয়ে আছে। জাহিদ বলল, রান্নাবান্না করতে পারো? তিশা বলল না। জাহিদ বলল, তাহলে রান্নাবান্না করবে কে? তিশা বলল, জানি না। জাহিদ বলল, তাহলে ফলমূল খেয়েই থাকতে হবে আমাদের। তিশা কোনো কথা বলছে না। জাহিদ বলল, তুমি তো বই পড়তে অনেক পছন্দ করো, তাই না? তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জাহিদ বলল, বোবার মতো মাথা নাড়াও কেন? মুখে কি হয়েছে? তিশার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে গেল। তিশা মনে মনে জাহিদের গোষ্ঠী উদ্ধার করছে। তিশা পা টিপে টিপে জাহিদের রুমের দিকে গেল। দরজার পাশ থেকে রুমের ভিতর উকি দিল। দিগন্ত বলল, মামি কি করছো? দিগন্তের কথা শুনে তিশা চমকে গেল। থতমত খেয়ে বলল, না তেমন কিছু না। দিগন্ত বলল, মামাকে খুঁজছো তাই না? তিশা মুচকি এসে বলল, হ্যাঁ। দিগন্ত বলল, মামা তো বাড়িতে নেই, বাইরে চলে গিয়েছে। তিশা বলল, তুমি তোমার মামাকে ডেকে নিয়ে আসো, যাও। দিগন্ত খুশি মনে দৌড়াতে দৌড়াতে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের ভিতর প্রবেশ করল তিশা। পুরো রুমে তন্ন তন্ন করে খুঁজেও ফোন পেল না। দরজার সামনে বারবার ওকে মেরে দেখছে জাহিদ আসছে কিনা। ফোন না পেয়ে হতাশ হয়ে পড়ল তিশা। এইদিকে তিশার বাবা মা তিশার সন্ধান মেলাতে পারেনি। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তিশার বাবা মা। বারান্দায় বসে আছে তিশার বাবা। বারান্দায় বসে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা একদম মনমরা হয়ে গিয়েছে। কারোর সাথে কোনো কথা বলে না, বাসা থেকে বের হয় না, এইভাবে বসে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। চশমার ফাঁক দিয়ে মাঝে মধ্যে চোখ মোছে, আবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিশার মা বলল, একটু চেয়ারম্যান বাড়িতে যাবে? বিস্ফোরিত দৃষ্টিতে তিশার মায়ের দিকে তাকালো তিশার বাবা। তিশার মা বলল, দেখো যেই চাই বলুক, আমার মনে হচ্ছে রুহুল চেয়ারম্যানই আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। তিশার বাবা চশমাটা খুলে চোখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনেকক্ষণ পর গম্ভীর মুখে বলল, তারা যে আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে তার কি কোনো প্রমাণ আছে আমাদের কাছে? তিশার মা বলল, প্রমাণ থাকতে হবে কেন? ওনাদেরকে আমরা গিয়ে জিজ্ঞেস করব। তিশার বাবা বলল, জিজ্ঞেস করলেই বা কী লাভ হবে? তারা কি বলবে? তিশার মা বলল, তাদের আমরা গিয়ে বলবো, যা হওয়ার হয়ে গিয়েছে, আপনারা এখন আমাদের মেয়েকে ফেরত দিন। আমরা জাহিদকে মেয়ের জামাই হিসাবে মেনে নিব। তিশার বাবা বলল, তিশার মা, আমি ওই চেয়ারম্যান বেটাকে খুব ভালো করেই চিনি। ওই শালার পশমে পশমে শয়তানি বুদ্ধি। তিশা তাদের কাছে থাকলেও এত সহজে বলবে না। তিশার মা বলল, জিজ্ঞেস করতে দোষ কি? তিশার বাবা বলল, হুদাই জিজ্ঞেস করে দরকার কি বলো? তিশার মা বলল, অনেক সময় দরকার ছাড়াও আমরা অনেক কাজ করি মনের শক্তির জন্য। এ পর্যায়ে তিশার মা কান্না করে ফেলে। কান্না করতে করতে তিশার মা বলল, আমার একটাই তো মেয়ে, আমরা কার কি ক্ষতি করেছি বলো? আমার মেয়েটাকে কেন মানুষ তুলে নিয়ে গেল? তিশার বাবা বলল, কান্না করে কি হবে বলো, কান্না করো না। হাট বাজারে যেতে পারি না মানুষের কথার জন্য। সবাই একটাই কথা বলে, মেয়ে পেয়েছেন, মেয়ে কই গিয়েছে, এই জন্য সারাদিন বাসাতেই থাকি। তিশার মা বলল, চলো না এবার চেয়ারম্যানদের বাড়িতে যাই। তিশার বাবা বলল, যাবো। তা তিহান কোথায়? স্কুলে গিয়েছে। তিশার মা বলল, হ্যাঁ গেছে। ছেলেটা স্কুলে গিয়েও শান্তি পায় না মানুষের কথার জন্য। তিশার বাবা বলল, বলতে দাও মানুষকে। বলতে বলতে মানুষ একদম বিরক্ত হয়ে যাবে, তারপর আর বলবে না। মানুষের কোনো কথাই কান দিও না। এইসব বিষয়ে কথা হচ্ছে, এরই মধ্যে থানা থেকে নোটিশ এসেছে তাদের বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান।
তুমি ছেলে মায়াবতী গল্পের 2 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।